প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের ইয়াং নাইট প্রোগ্রামে। আমি আনির চৌধুরী। আমরা এই অনুষ্ঠানে দেশের তরুণ সমাজের সাথে কথা বলি, তাদের চিন্তা ভাবনার সাথে পরিচিত হই, আমরা বিভিন্ন প্রশ্ন করি, তাদের কাছ থেকে আমরা শিখি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এমন একজন অতিথি যিনি খুব গুরুত্বপূর্ণ একটি পেশায় নিয়োজিত। আমাদের দেশের বিভিন্ন পেশার মধ্যে শিক্ষকতা পেশা আমাদের দেশের, আমি বলবো যে হয়তোবা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। তো আপনাকে অভিনন্দন, গাজী সালাউদ্দিন সিদ্দিকী। ধন্যবাদ। আপনি অগ্রণী স্কুল এবং কলেজে আপনি শিক্ষকতা করছেন জীববিজ্ঞানে। জি জি বেশ অনেকদিন হয়ে গেল। তো শিক্ষকতা নিয়ে আমরা আলাপ করব, শিক্ষকতার বিভিন্ন ধরনের মাত্রা নিয়ে আমরা আলাপ করব আজকে। এবং আমাদের দেশের যে আমরা সবসময় অভিযোগ করি যে আমাদের দেশের শিক্ষার অবস্থা হচ্ছে নিচের দিকে, ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। যদি এনরোলমেন্টের হার বাড়ছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। যদি বিশ্বমানের কথা চিন্তা করি যে বিশ্বমানের সম্পদ আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারছি কিনা, আমরা মানব সম্পদ তৈরি করতে পারছি কিনা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সেখানে কিন্তু মানে মোটামুটি সবাই আমরা বলি যে না, পাচ্ছি না। অন্য দেশে এগিয়ে যাচ্ছে, অথবা তুলনামূলকভাবে আমরা এগিয়ে গেলেও অন্য দেশের সাথে কম্প্যারিজনে আমরা হয়তো পিছিয়ে যাচ্ছি। মানে হয়তো অন্য দেশ যত তাড়াতাড়ি এগোচ্ছে আমরা তত তাড়াতাড়ি এগোতে পারছি না। তো এখন আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন, সেগুলো সম্বন্ধে আমরা শুনবো। কিন্তু প্রথমেই আপনার শিক্ষকতা জীবন সম্বন্ধে একটু শুনি। যে সাধারণত যারা ভালো রেজাল্ট করে, যেমন আপনি মাস্টার্সে ফার্স্ট হয়েছিলেন। জি জি ফার্স্ট হয়েছিলেন। তো এখন যারা ভালো রেজাল্ট করে তারা আসলে শিক্ষকতার দিকে আসেই না, তারা চলে যায় হয় ব্যাংকিং এ চলে যায়, না হলে নতুন যেটা শুরু হয়েছে আইটিতে চলে যায় তারা, অথবা হয়তো কোনো দাতা প্রতিষ্ঠানে চলে যায়। কিন্তু আপনি একটা খুব নোবেল একটা প্রফেশন বেছে নিয়েছেন, শিক্ষকতা। তো কেন নিলেন? মানে আপনার শুরুটা কিভাবে হলো, কেন আপনি এদিকে আসলেন? আমাদের দেশে বলে যে না, শিক্ষকতা তো এখন রিস্কি, কেননা এখানে ভবিষ্যৎ নাই। কিন্তু আপনি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা পেশায় এসছেন, কেন এসছেন? প্রত্যেকটা মানুষেরই এমন একটা পেশা নির্বাচন করা উচিত যে তার সাথে কোনটা যায়। আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম তখন আমি চিন্তা করলাম যে আমার যে পার্সোনালিটি আছে, আমার যে যোগ্যতা আছে, এর সাথে কোনটা যাচ্ছে। আমার জন্য ব্যবসা করাটা যাবে, না সরকারি চাকরি করা যাবে, না অন্য কোনো প্রফেশন ব্যাংকে চাকরি করাটা বেটার হবে। আমি চিন্তা করলাম যে আমার জন্য শিক্ষকতা পেশাটা বেটার হবে। এর পিছনে একটা কারণ আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার অনেক হবি ছিল, স্ট্যাম্প কালেকশন করা, মাছ পোষা, পাখি পোষা। একটা পর্যায়ে এগুলো আর ভালো লাগেনি। তখন আমার কাছে মনে হলো যে এমন একটা পেশা আমাকে, এমন একটা শখ আমাকে নির্বাচন করতে হবে যেটা টিল ডেথ আমি এটা কন্টিনিউ করতে পারবো। তখন আমি চিন্তা করলাম যে আমি বই পড়বো, বই কালেক্ট করব। তখন থেকে আমার পড়াশোনার প্রতি একটা অ্যাট্রাকশন। তো যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম তখন চিন্তা করলাম যে আমি যদি এই শিক্ষকতা পেশায় আসি তাহলে সারা জীবন আমি পড়াশোনার মধ্যে থাকতে পারবো, পড়তে পারবো, আমি জাতিকে কিছু দিতে পারবো এবং আমার দ্বারা জাতি উপকৃত হবে, আর আমি আমার পেশাটাকেও আনন্দজনক ভাবে কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, তো এটা আমি যারা নতুন পেশায় আসবে তাদের প্রতি আমি বলবো যে সবাই যেন চিন্তা করে যে আমার যে পার্সোনালিটি আছে, আমার ভিতরে যে যোগ্যতা আছে, সেইটা কোন পেশার সাথে যাবে সেটা চিন্তা করে যদি আমরা নির্বাচন করি তাহলে বোধহয় সাকসেসফুল হওয়া যাবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি, আমরা আপনার কথা শুনবার অনেক সময় যেটা করি যে মানে বাবা মা বললো যে ঠিক আছে তুমি ডাক্তার হও, জি জি জি, বা তুমি ইঞ্জিনিয়ার হও, অথবা তুমি সরকারি চাকরিতে ঢুকতেই হবে, কেননা ওটা হচ্ছে সিকিউর, তাই না? একটা সিকিউর লাইফ হবে, নিরাপত্তা আছে, হয়তো কখনো চাকরি চলে যাবে না, এরকম একটা নিরাপত্তার কথা চিন্তা করে বাবা মা সেটা বলে, পরিবার পরিজন সেটা প্রেশার দেয়, পিয়ার প্রেশারও আছে, আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা প্রেশার পাই, শিক্ষকরা অনেক সময় প্রেশার দেয়, সমাজ তো প্রেশার দেয়। ওগুলো চিন্তা না করে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমার পার্সোনালিটি, আমার যোগ্যতা, আমার স্বপ্ন, রাইট রাইট, তার সাথে সঙ্গতি রেখে, তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের ক্যারিয়ার চিন্তা করা রাইট। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা সে সাফল্যের পিছনে কিন্তু আমি যেখানে সাফল্য চাই সেই জিনিসটাকে কিন্তু আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা, আমি যদি সেইটাকে ভালোবাসতে পারি তাহলে ওইটাকে আমার পেশা হিসেবে মনে হবে না, মনে হবে যে আমি আনন্দের মধ্যে আছি, আচ্ছা, আমার শখের মধ্যে আছি। তখন আমি যদি রাত্র 2টা 3টা 5টা পর্যন্ত কাজ করি মনে হবে না আমি কষ্ট করিনি। আমি যখন এই ডিজিটাল কন্টেন্ট গুলো তৈরি করি রাত্র 2টা 3টা বেজে যায়, কিন্তু আমার কাছে আনন্দজনক মনে হয়। আমি যখন স্টুডেন্টদের পড়াই তখন মনে হয় যে আমি একটা পারফরমেন্স করছি। তো সবাই যদি এরকমের চিন্তা করে যে কোন প্রফেশনটা আমার জন্য সুইটেবল, তাহলে পরে সেই ব্যক্তি উপকৃত হবে
এবং সেই প্রফেশনের যারা গ্রাহক বা তারাও কিন্তু উপকৃত হবে। যারা অনুষ্ঠানটা দেখছে আমাদের দর্শক তারা খুব উপকৃত হবেন। যে আমার কাছে খুব ইমোশনাল মনে হয়েছিল যে ওই সময়টা আপনি যে ইন্টারভিউতে দিতে গিয়েছিলেন এবং সেখানে আপনার যে অভিজ্ঞতা। আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম তখন আমি একটা কলেজে ইন্টারভিউ দিলাম আর কি। তো সেখানে দুজনকে সিলেক্ট করা হলো। আচ্ছা, তো আমি অ্যাপিয়ার্ড, আর একজন মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, এবং আপনার রেজাল্ট বের হয়নি? আমার রেজাল্ট বের হয়নি। তো দুজনকে নিয়ে নেওয়া হলো ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য। তো আমরা দুজন গেলাম। তো দুজনের মধ্যে একটা লটারি হলো, একটা টপিক নিয়ে ক্লাস নিতে হবে। তো ক্লাসের মধ্যে ঢুকলাম, সেখানে স্টুডেন্টরা আছে, পিছনে গভর্নিং বডির মেম্বাররা আছে, জাজ তারা নাম্বার করবেন আর কি। তো আমি যখন ক্লাস নিতে শুরু করলাম তখন একটা স্টুডেন্ট দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, স্যার আপনি থাকবেন? তো আমি বললাম তুমি বসো। কিছুক্ষণ পর আবার দাঁড়ালো সে, স্যার আপনি থাকবেন? এরকম তৃতীয়বার যখন উঠলো তখন আমি বললাম যে এটা ডিপেন্ড করে ইসের উপরে, গভর্নিং বডির মেম্বার আছে, জাজ আছে, তারা সিলেক্ট করবে আমি থাকবো কি থাকবো না। তো এরপরে ক্লাসের পরে গভর্নিং বডির মেম্বার আমার কাছে আসলেন যে আপনি কি সেকেন্ড ক্লাস পাবেন? তাইলে আপনাকে নিব, যে ফার্স্ট ক্লাসে তাকে নিবে না। তো আমি বললাম যে আমি যেহেতু থিসিস করেছি মাস্টার্সে, সুতরাং নিশ্চিত আমি সেকেন্ড ক্লাস পাবো। তো পরে রেজাল্টের পরে দেখা গেল যে আমি ফার্স্ট ক্লাসে পেয়েছি আর কি। প্রথম হয়েছে? হ্যাঁ, প্রথম হয়েছিলাম আর কি। তো এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা, এবং তখনই বুঝতেছিলাম যে এই প্রফেশন আমাকে স্যুট করবে। অর্থাৎ আমার রেজাল্ট আউট হওয়ার আগেই আমি চাকরিতে ঢুকে গিয়েছিলাম। তো তখন থেকে আমি অনেকগুলো কলেজে চাকরি করেছি। এবং যে ভালোবাসাটা আপনি পেলেন শিক্ষার্থীর কাছ থেকে, এটা আমার জন্য আমাকে ইন্সপায়ার করেছে আর কি, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমাদের দেশের শিক্ষার অবস্থা, আমি শুরুতে বলেছিলাম যে ঝরে পড়া একটা বড় বিষয়। যে আমাদের প্রাইমারিতে তো অনেক ঝরে পড়েই, সেকেন্ডারিতেও কিন্তু অনেক ছেলে মেয়ে ঝরে পড়ছে, তাই না? তারা মানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণে তারা ঝরে পড়ছে। তা আপনার কাছে প্রধান কারণগুলো কি মনে হয়? এবং আমরা চেষ্টা করছি যে মানে সারা দেশ চেষ্টা করছে, শিক্ষার সাথে যারা জড়িত, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নীতি নির্ধারকরা, যারা কারিকুলাম তৈরি করছেন, তারা সবাই চিন্তা করছেন যে কিভাবে এটাকে ঠেকানো যায়। আমাদের এমডিজি গোল আছে কিছু, যেগুলো মূলত প্রাইমারি এডুকেশনের জন্য। তবুও প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে, আপনি যদিও সেকেন্ডারিতে ফোকাস করেন, তা আপনার চিন্তা কি ঝরে পড়া ঠেকানো যায় কিভাবে? কেন ঝরে পড়ে? ঝরে পড়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে বইগুলো সুখপাঠ্য না আমার কাছে মনে হয়। যেমন বাইরের দেশের বইগুলো খুব কালারফুল হয়, লেখাগুলো আপনার ইনফরমেশন গুলো খুব ওদের বোধগম্য হয় এবং ওদের লেভেলে গিয়ে লেখা হয়। তো এখানে আমাদের দেশের বইগুলো এরকমের ওয়ান কালারের হচ্ছে, এবং টিচাররা যখন পড়াচ্ছে একমুখী হচ্ছে। সেটা যদি পার্টিসিপেটরি পদ্ধতি হতো, যে আমরা যখন এই যে এখন বর্তমান কালে যে সিস্টেমটা এখন বেশিরভাগ সময় যেটা মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে, পার্টিসিপেটরি মেথড। অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা প্রবলেম স্টুডেন্টকে টিচার দিবে, টিচাররা ওটা নিয়ে আলোচনা, স্টুডেন্টরা ওটা নিয়ে আলোচনা করবে এবং টিচার ওটাকে কারেকশন করে দিবে। যেমন আমি এখানে দেখাতে পারি যে কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি তৈরি করি এরকমের, যে প্রথমে আমি একটা ছবি দেখাবো স্টুডেন্টদের। যেমন এই প্রেজেন্টেশনের মধ্যে প্রথমে ছবি দেখানো হয় স্টুডেন্টদেরকে। এখানে যেমন দুটো ছবি দেখানো হয়েছে, একটা ঘরের কাঠামো, একটা ঘর। এখানে দেখানো হয়েছে একটা পুতুলের কাঠামো, একটা পুতুল। আমরা এখন স্টুডেন্টকে জিজ্ঞেস করবো যে তুমি কি দেখতে পাচ্ছ? তো স্টুডেন্ট বলবে যে হ্যাঁ, এখানে একটা কাঠামো দেখানো হচ্ছে। তো এই যে আগে ঘরের কাঠামো তৈরি করা হয়, তারপর ঘরটা তৈরি করা হয়। একটা পুতুল তৈরি করার আগে একটা কাঠামো তৈরি করা হচ্ছে, তার উপরে কাপড় তুলা বা অন্য কোনো কিছু দিয়ে পুতুলটা তৈরি করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি যখন কঙ্কাল তন্ত্র পড়াবো, এই এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে পারি যে আমাদের দেহটার মধ্যে একটা কাঠামো আছে, যেটাকে আমরা কঙ্কাল বলছি। তো এই কঙ্কাল পড়ানোর জন্য এরকম একটা এক্সাম্পল দিতে পারি। স্টুডেন্টদের যে থিঙ্কিং যে এটা আমরা বইয়ের মধ্যে নিয়ে আসতে পারি। তো আগে যে সিস্টেমটা ছিল, টিচার এসে বলতেন যে হ্যাঁ, পিন ড্রপ সাইলেন্ট, কথা বলা যাবে না, আমি বলবো তোমরা শুনবা। তো সেই ক্ষেত্রে হতো কি, স্টুডেন্টের শিক্ষার্থীদের আপনার মনোযোগটা চলে যেত, টিচার বলতো, এবং শিক্ষার্থীরা কোনো আনন্দ পেত না। কিন্তু এই লেভেলে যদি আমরা পড়াই তাহলে খুবই আনন্দজনক হতে পারে। যেমন আমি কিছুদিন আগে একটা ক্লাস নিতে ছিলাম, স্টুডেন্ট, একজন শিক্ষার্থী উঠে দাঁড়ালো, স্যার যদি এই ক্লাসটা শেষ না হতো তাহলে আমরা খুব আনন্দিত হতাম। তো এই যে তারা মাল্টিমিডিয়ার মাধ্যমে বা এই যে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যে একটা শেখার মধ্যে যে আগ্রহ পাচ্ছে, এটা কিন্তু তাকে স্কুলে আসতে বাধ্য করবে। কিন্তু বেশিরভাগ স্কুলে তো আমরা যেটা দেখি যে টিচার ক্লাসে এসে, শিক্ষক ক্লাসে এসে মানে বই থেকে রিডিং পড়ছেন, অথবা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করছেন যে তোমরা মুখস্থ করে ফেলো। মানে হয়তো বইতে কিছু ছবি আছে যেগুলো আপনি যেটা বলছিলেন যে আমাদের বইয়ের
মানও খুব ভালো না, অস্পষ্ট থাকে ছবিগুলো, সাদা কালো, তো কাজে শিক্ষার্থীও তো মজাও পায় না, কিন্তু টিচারও কিন্তু মজা সৃষ্টি করতে পারছেন। আপনি যেটা দেখালেন, এখন আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু এই যে কঙ্কালের যে মানে আপনি কাঠামো দিয়ে একটা আপনি শুরু করলেন প্রথমে একটা ছাত্রছাত্রীদের একটা আলোচনার মাধ্যমে রাইট, আলোচনা করে তারপরে তারা একটা সিদ্ধান্তে আসলো, তারপরে সেখানে আপনি কিছু তাদেরকে সাজেশন দিচ্ছেন, কিছু কিছু রেকমেন্ডেশন দিচ্ছেন, তাদের চিন্তা করতে শেখাচ্ছেন বা চিন্তা করাতে সহায়তা করছেন। তারপরে ছবি দিয়ে সেগুলোকে আরো মানে আরো তাদের আরো চিন্তাধারা আরো ট্রিগার্ড হচ্ছে। জি 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 জি। কিন্তু সেটা তো আমরা দেখি না, মানে কটা স্কুলে আসলে এরকম হয় না, এখন চালু হচ্ছে, আমাদের সরকার চালু করছে এখন, তবে আস্তে আস্তে হবে আর কি। কারণ এখানে আরো কিছু সমস্যা আছে, যেমন একটা স্কুলে একজন শিক্ষককে 6টা ক্লাস নিতে হয়, 7টার মধ্যে 6টা ক্লাস নিতে হচ্ছে, 7টা ক্লাস নিতে হচ্ছে। তখন একজন শিক্ষকের যদি ইচ্ছা থাকেও তাহলেও দেখা যায় সে ওইটা প্রেজেন্টেশনটা করতে পারছেন না, কিংবা সে টায়ার্ড হয়ে যাচ্ছেন, মানসিকভাবে সে ফিট থাকছেন না। যদি শিক্ষকের ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়, তাকে এই ক্লাস তৈরি করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়, তাহলে সে চিন্তা করতে পারে সে একটা যে আমি 1 ঘন্টা পরে একটা ক্লাস নিব, কিভাবে নিতে পারি, কিভাবে আমার কি কথা বলবো, কিভাবে উপস্থাপন করতে পারি, এটা সে চিন্তা করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পর একটা ক্লাস নিয়ে যাচ্ছে সে, তখন সে এই যে প্রস্তুতির সময়টা দেয়া হচ্ছে না। আমরা যেমন দেখি ইউনিভার্সিটিতে একটা টিচারের অল্প ক্লাস থাকে এবং সে সারা সপ্তাহ জুড়ে চিন্তা করে যে আমি 3টা ক্লাস নেবো এই সপ্তাহে, অমুক অমুক সময়, তো এইভাবে আমি পড়াবো, এবং তার একটা প্রস্তুতি থাকে। কিন্তু আমাদের দেশের এখন যে শিক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষকের সংখ্যা কম, এই সময় হচ্ছে যে শিক্ষকরা শিক্ষার্থীর জন্য যে একটা পাঠ পরিকল্পনা করবেন, একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, তারপরে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, এটা পারছেন না। যার কারণে যে শিক্ষা দানটা এটা আনন্দজনক হচ্ছে না, এবং শিক্ষার্থীরা মুখস্থ করার দিকে বেশি পরিমাণে ঝুঁকে যাচ্ছে। আমাদের দেশের যে প্রাইভেট টিউশনি, যেগুলো মানে প্রাইভেট টিউশনের ব্যাপারটা তো বাড়ছেই, মানে আগের থেকে ধরেন 5 বছর আগে যত ছিল, 3 বছর আগে যত ছিল, এখন কিন্তু তার থেকে বেশি। যে কম্পিটিশন বাড়ছে, টিউশনি বাড়ছে। তো যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকমের মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করে, কম্পিউটার ইউজ করে, লেটেস্ট ইনফরমেশন দেয় এবং শিক্ষাটাকে আরো আকর্ষণীয় করে, তাহলে কিন্তু ওরা প্রাইভেট টিউশনের মধ্যে যাবে না, মানে প্রাইভেট টিউটরদের কাছে যাবে না। তো এই জন্য সরকারেরও একটা প্রাইভেট টিউটররা কিন্তু, মানে আমি আরেকটা চিন্তা করছিলাম যে একভাবে দেখা যেতে পারে যে যদি ক্লাসরুম আনন্দদায়ক হয়, স্টুডেন্টরা প্রাইভেট টিউটরের কাছে হয়তো যাবে না, কিন্তু প্রাইভেট টিউটররাও অন দি আদার হ্যান্ড তারাও কিন্তু তাদের যে টিউশনের ব্যাপারটা সেটাও আরো আনন্দদায়ক করতে পারেন কিন্তু। জি জি জি। মানে তারা তো মানে ক্লাসের বাইরে যে সময়টা তারা হয়তো ক্লাসে যে ধরনের অ্যাটেনশন দিতে পারছেন না, ক্লাসের বাইরে কিন্তু তখন তাদের অ্যাটেনশন সব দিক থেকে সরকারের উচিত হচ্ছে যে শিক্ষকদের বেতনের শিক্ষার যে মানে কি বলবো, ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, সেটা স্কুলেও হতে পারে, সেটা একটা কোচিং সেন্টারেও হতে পারে, সেটাকে আরো আনন্দদায়ক করতে হবে। মানে আমাদের 2 জায়গায় কিন্তু আমরা মুখস্থ করাচ্ছি। হয়তো কোচিং সেন্টারে সে আসতেছে একটা ছেলে বা মেয়ে, সে কিন্তু সেখানে বসে সে মুখস্থই করছে, তাই না? হয়তো সে বাসায় বসে হয়তো সে অ্যাটেনশনটা পাচ্ছে না, সে গাইডেন্সটা পাচ্ছে না, সে কোচিং সেন্টারে এসে বসে কাজটা কিন্তু সে মুখস্থতেই যে শেখছে, তাই না? হয় সে ক্লাসে করছে, নাহলে কোচিং সেন্টারে করছে। যারা যে বাবা মারা কোচিং সেন্টার এফোর্ড করতে পারেন বা করতে হচ্ছে যাদের, তারা চেষ্টা করছেন যে ছেলে মেয়েরা যেন বাসায় বসে সময় নষ্ট না করে কোচিং সেন্টারে যে মুখস্থ করে। কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা যে 2-একটা অ্যানিমেশন যেগুলো দেখলাম, যে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি শেখাচ্ছেন আপনার স্কুলে, সরকার চেষ্টা করছে অনেক স্কুলে যেন এটা প্রসারিত হয়, সেখানে আসলে আমরা শেখানোর ব্যাপারটা চেঞ্জ করে ফেলছি, শেখানোর মেকানিজমটা চেঞ্জ করছি, তাই তো? কারিকুলাম নিয়ে কিছু কথা বলি, যে কারিকুলাম আসলে কিভাবে চেঞ্জ হতে হবে, মানে আমাদের দেশের কারিকুলাম কি আসলে বিশ্বমানের বা সিলেবাস কি বিশ্বমানের? আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমাদের দেশের স্টুডেন্টরা পাস করার পরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিতে পড়ছে, তো সেই মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে বইগুলো, সেগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করছি লন্ডন আমেরিকা থেকে। আচ্ছা, তো এখন এই লন্ডন আমেরিকার বই যদি লাস্ট অফ অল আমরা পড়ি, তাহলে আমরা কেন এই যে স্কুল লেভেলে কেন সেটাকে মোটামুটি ফলো করছি না? আমরা তো ওইটার কাছাকাছি থাকতে পারি, যে ও লেভেলে যেটা পড়ানো হচ্ছে বা লন্ডনে বা আমেরিকাতে যে সিলেবাসটা পড়ানো হচ্ছে, আমরা যদি ওটার কাছাকাছি থাকি, তাহলে কিন্তু স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। যেমন এখন ও লেভেলে যে সিলেবাস আছে, আমাদের দেশের যে এসএসসি লেভেল সিলেবাসটা ডিফারেন্ট।
বা এইচএসসি তে যে সিলেবাস আছে এ লেভেলের সিলেবাসটা ডিফারেন্ট, যার কারণে দেখা যায় ও লেভেল এ লেভেল কমপ্লিট করার পরে একটা স্টুডেন্টকে হয় বিদেশে চলে যেতে হবে, না হয় প্রাইভেট ভার্সিটিতে পড়তে হবে। তারা কিন্তু তুলনামূলকভাবে আমাদের ইউনিভার্সিটি কিংবা বুয়েট বা মেডিকেলে কম চান্স পাচ্ছে। তা আমার কাছে মনে হয় যেহেতু লাস্ট গোলটা হচ্ছে আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি, এবং সেখানকার বইগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে, আমরা যদি প্রথম থেকে সেটা ফলো করি, কিছুটা ফলো করি বা মোটামুটি ফলো করি, তাহলে বোধহয় এই বৈষম্যটা থাকে না আর কি। গাজী সালাউদ্দিন সাহেব, আমরা একটু বিরতি নেব। আপনার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আছে, আমার মনে হয় এই পয়েন্টে আরেকটু আলাপ করা প্রয়োজন। তো বিরতির পরে আমরা ফিরে এসে আবার এই পয়েন্ট থেকে শুরু করব। জি জি জি। প্রিয় দর্শক, বিরতির সময় আমাদের সাথেই থাকুন।